ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি নাকি? জি স্যার। হুম। যে আসবে আসবে, না আসবে আসলে তোমাদের এই এক্সপেরিমেন্টটা ক্লাস টেস্ট এবং প্র্যাকটিক্যালে থাকবে আর কি। থাকবে বলতে আমরা জব হিসাবে যেটা থাকে সেটা থাকবে। যেহেতু সবাই তোমরা কেমন আছো আসলে আগে এটা জিজ্ঞাসা না করে আগে পড়া শুরু করে ফেললাম। কি অবস্থা সবার? সবাই তো ঘুমের মধ্যে আছে, উত্তর দেবে কেমনে? আসসালামু আলাইকুম স্যার। ঘুম আলহামদুলিল্লাহ স্যার। সবার কি ঘুম ভাঙছে না এখনো ঘুম ভাঙে নাই? ভাঙছে স্যার। নাকি আম কাঁঠাল লিচু জাম তালের শ্বাস এইসব খায়টা একেবারে সেইরকম অবস্থা? হ্যালো? না স্যার, সবাই আছি স্যার। কই সবার শব্দ আমি শুনছি না তো, তারপরে না আনমিউট মিউট করবা সবাই। আছি স্যার আমরা। আসলে সত্যি সত্যি? জি জি স্যার। স্যার। জি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম মানে নাই মানে চুপচাপ সবাই আছে। অ্যাটলিস্ট কণ্ঠটা শুনি, তোমাদের তো দেখতেও পায় না, তোমাদের সঙ্গে কথাও হয় না। সবাই যার যার অবস্থায় আসলেই একটু ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে, কিছুই করার নাই। তারপরও সবাই আছে তো না? না শুধু শুধু কোনো মতে অন করে দিয়ে আবার ঘুমাইতে গেছে? না না স্যার স্যার, আছি। না স্যার, সবাই আছে। প্রচুর পরিমাণে আম কাঁচাল লিচু জাম তালের শ্বাস আর কি আছে, এখন তো সবই ফল, পেয়ারা ড্রাগন ফ্রুট। একটা বিগ কালেকশন। আচ্ছা, আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব আসলে সেটা পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অফ সয়েল বাই হাইড্রোমিটার মেথড। এই এক্সপেরিমেন্টটা তোমাদের ক্লাস টেস্ট এবং ফাইনালে থাকবে আর কি জব হিসাবে। আর ডেফিনেটলি কোশ্চেন তো থাকবেই। হুম। তো আমরা এই এক্সপেরিমেন্টটা করার আগে আমাদের থিওরিতে একটা পড়া বাকি ছিল, বুঝছো? স্টোকস ল এবং মেকানিক্যাল অ্যানালাইসিস। আসলে এই পার্টিকেল সাইজ অ্যানালাইসিসটা হলো মেকানিক্যাল অ্যানালাইসিস, এবং পার্টিকেল সাইজ অ্যানালাইসিস করতে যে থিওরিটা অবলম্বন করে সেটা আসলে স্টোকস ল। অথবা আমরা ওই দুইটা ল পড়ে ফেলবো, সাথে সাথে আজকের এক্সপেরিমেন্টটাও আমরা একটু করব। মানে আমরা দেখবো কেমনে করা হয়। ইনশাল্লাহ তোমরা যদি 30 জুলাইয়ের মধ্যে কন্ডিশন ভালো হয় তাহলে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করছি, নাকি? আবার ভ্যাকসিন যদি কুইকলি দেওয়া যায়, দেখা যাক কি হয়। বাট আমরা সিম্পলি ওখান থেকে একটু পড়া শুরু করি যে স্টোকস লটা কি বলছে। স্টোকস ল থেকে এসে আমরা আসলে পার্টিকেল সাইজ অ্যানালাইসিসটা শুরু করবো আর কি। ওকে। যেমন আজকে আমরা যেটা করব সেটাকে আমরা সিম্পলি বলছি যে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অফ সয়েল বাই হাইড্রোমিটার মেথড। এবং এই মেথডটাকে মানে এই এক্সপেরিমেন্টটা করার জন্য আসলে স্টোকস ল একটা সূত্রকে ফলো করবে যে এবং সেটা যে পার্টিকেল সাইজ অ্যানালাইসিসটা আমরা করছি সেটাকে বলা হয় মেকানিক্যাল অ্যানালাইসিস। এটা সম্পর্কে আমরা একটু জেনে দেন আমরা আসলে পার্টিকেল সাইজ অ্যানালাইসিসটা পড়বো। ওকে। আমরা একটু আগে যাই, এটার কি অবস্থা দেখে দেন আমরা পরবর্তীতে যাচ্ছি আসলে। যে আমরা যে এই এই এক্সপেরিমেন্টটা যে সূত্রকে ফলো করবে সেটাকে আমরা স্টোকস ল বলছি। আমরা যদি একটু দেখি, জাস্ট তোমরা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখো এখানে দেখা যাচ্ছে। তিনটা ছবি কি দেখা যাচ্ছে? জি স্যার। মানে জাস্ট তিনটা বিকারের মধ্যে আর উপর থেকে নিচে করতেছে। কিছু বড় এবং ছোট বল মিশ্রিত নিচের দিকে পতিত হচ্ছে। এটা কি দেখতে পাচ্ছ? তিনটা ফিগার দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। দেখো প্রথম ফিগারে কি ঘটনা ঘটছে, যে হাই লিকুইড ভিসকোসিটি, তার মানে ডেনসিটিটা বেশি আছে। এবং দ্বিতীয়টা বলছে পার্টিকেল ডেনসিটি লো লিকুইড ভিসকোসিটি, সেখানে হলো কি ভিসকোসিটি মানে ডেনসিটিটা কম আছে।
মানে এখানে প্রথম ফিগারে ঘনত্ব বেশি আছে, দ্বিতীয় ফিগারে ঘনত্ব কম আছে, এবং তৃতীয় ফিগারে যে ঘটনাটা ঘটছে যে কিছু বড় পার্টিকেল মানে বড় বল এবং কিছু ছোট বল আছে। প্রথম ফিগারে কি ঘটনা ঘটছে যে প্রথম ফিগারে যে পরিমাণ দ্রুত পার্টিকেল গুলা পড়তেছে, বরং দেখা যায় দ্বিতীয় ফিগারে তার থেকে বেশি কুইকলি পড়ে যাচ্ছে। এটা কি অনুধাবন করা যায় ফিগার থেকে? জি স্যার। আচ্ছা, এবং তৃতীয় ফিগারে দেখো যে কি ঘটনা ঘটছে যে বড় পার্টিকেল গুলা কুইক পড়ে গেল, এবং ছোট পার্টিকেল যেগুলো আছে সেগুলো কিন্তু তার থেকে কম্পারেটিভলি কম মানে বেশি সময় নিয়ে ধরে পড়ছে। ঠিক আছে না? জি স্যার একদম। আচ্ছা, এই এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আসলে স্টোকস ল মানে স্টোকস নামক একজন সায়েন্টিস্ট একটা সূত্র দিয়েছেন আর কি। সেটাকে বলছে কি যে রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য লিকুইড টু দ্য ফল অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার নট উইথ দ্য সারফেস। মানে কি হবে যে যে পার্টিকেল গুলো কোনো লিকুইডের মধ্যে পতিত হবে সেটা কি হবে, তার সারফেসের উপর ডিপেন্ড করবে না, বরং রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস যে পার্টিকেল গুলো বড় হবে তারা ধীরে ধীরে পড়বে, যে পার্টিকেল গুলো ছোট হবে তার যে পার্টিকেল বড় হবে সে কুইক পতিত হবে, যে কি হবে ধীরে ধীরে পতিত হবে। এবং এটাকে তারা একটা যেটা E equal to first bracket E bracket close যদি বলছে ডেনসিটি অফ দ্য লিকুইড, আর আর কে বলা হচ্ছে রেডিয়াস অফ দ্য পার্টিকেল, এবং এন কে বলা হচ্ছে অ্যাবসলিউট ভিসকিউসিটি অফ দ্য লিকুইড, যেটা আসলে কি একটা কনস্ট্যান্ট, এটা ফিক্সড দেওয়া থাকবে আর কি। তাহলে সিম্পলি আমাদের থিওরিতে কিন্তু এই পরীক্ষার কোশ্চেনটা থাকে, স্টেট দ্য স্টেটমেন্ট অফ স্টোকস ল। যদি সিম্পল বলা হয় তাহলে এই স্লাইডটা তোমাদের মানে এই সাইডে যে অংশটুকু আছে সেটুকু যদি কাইন্ডলি তোমরা ডেফিনেটলি এটা একবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে। অথবা যখন আমরা যে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস যে করছো সেটা আসলে কোন সূত্রকে ফলো করে মানে কাকে ফলো করে আসলে এই এক্সপেরিমেন্টটা করা হয়, তাহলে ডেফিনেটলি উত্তরটা হবে যে স্টোকস লকে ফলো করে এই এক্সপেরিমেন্টটা করা হয়। এবং যখন এই এক্সপেরিমেন্টটা করি তখন ডেফিনেটলি আবার উত্তরে বলে যে স্টোকস লটাকে তুমি বলতে পারো, তাহলে তুমি কি বলবা যে রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য লিকুইড টু দ্য ফল অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার নট উইথ দ্য সারফেস। যদি আমরা সিম্পলি বলি যে একটা পার্টিকেল নিচে পতিত হওয়ার সময় কোন লিকুইডের মধ্যে দিয়ে সেটা তার সারফেসের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে তার রেডিয়াসের উপরে। এবং এটাকে এক্সপ্রেস করা কি দ্বারা ভি দ্বারা আমরা এক্সপ্রেস করতে পারবা। এই স্টক যখন এগুলা ওভারকাম না করতে পারলে এই স্ট্রাকচারটা ছিল সো দ্যাট উইল নট মোমেন্টের কারণে যে কম্পনের কারণে যে মোমেন্টটা হয় সেটাকে আমরা নরমালি ব্রাউনিয়ান মোমেন্ট বলি। অতএব যদি দুইটা পার্টিকেলেরই সিমিলার সাইজ হয়ে যায় সলিড এবং লিকুইড, তাহলে মানে কি হবে উভয়ই কি হবে নিজেদের মধ্যে কারণেই কিন্তু যে অবশ্যই প্রথম মাস্ট বি গ্রেটার ইন কম্পারিজন উইথ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। মানে কি করতে হবে যে এক্সটেন্ট অফ দ্য লিকুইড মাস্ট বি গ্রেটার ইন কম্পারিজন উইথ দ্য সাইজ অফ দ্য, মানে পার্টিকেল যতগুলো থাকবে বা যে পরিমাণ যে সাইজের পার্টিকেল থাকবে লিকুইডের এক্সটেন্টটা তার থেকে অবশ্যই বেশি থাকতে হবে। এবং সাথে সাথে আরেকটা কথা বলছে কি দ্য ফল অফ দ্য পার্টিকেল মাস্ট নট বি অ্যাফেক্টেড বাই দ্য প্রক্সিমিটি অফ দ্য ওয়াল অফ দ্য ভেসেল অর অ্যাডজাসেন্ট পার্টিকেল। অতএব একটা পার্টিকেল যখন উপর থেকে নিচে পতিত হবে সেটা একটা পার্টিকেলের সঙ্গে অন্য পার্টিকেল গায়ে লাগবে না, এটা একটা অ্যাজাম্পশন।
এবং আরেকটা অ্যাজাম্পশন বলা হচ্ছে যখন তারা পতিত হবে তখন যে সিলিন্ডারের মধ্যে হোক, যে পাত্রের মধ্যে হোক বা যে পুকুরের মধ্যেই হোক, সেটা কি হবে, তার ওয়াল দ্বারা সে এফেক্টেড হবে না। মানে অবশ্যই সে যে কোনো জিনিসের মধ্যে পতিত হবে তার দ্বারা এফেক্টেড হবে না, এট দ্য সেম টাইম একটা পার্টিকেল অন্য পার্টিকেলের দ্বারাও এফেক্টেড হবে না। এটাকে আর একটা অ্যাজাম্পশন বলা হচ্ছে। দেন থার্ড নাম্বার অ্যাজাম্পশন হিসাবে বলা হবে এখানে যে পার্টিকেল মাস্ট বি রিজিড অ্যান্ড স্মুথ, মানে তার সারফেসটা স্মুথ হবে এবং শক্ত হবে, মানে কি গলে যাবে না। এবং তার পরের পয়েন্টে বলা হচ্ছে কি, দেয়ার মাস্ট নট বি স্লিপিং বিটুইন পার্টিকেল অ্যান্ড লিকুইড। নর্মালি যদি কি হয়, পানিতে কোনো কিছু পতিত হলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পতিত হয় জানো তোমরা? হ্যালো, 90 তো মনে হয়। 98 না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 মনে হয় স্যার। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে তো সোজাসুজিই পড়লো। এটা কি সোজা পড়ে না বাঁকা হয়ে পড়ে? মুভিতে দেখো না, যখন গুলি করে তখন কি করে, পানিতে গুলি করলে ডেফিনেটলি বাঁকা দিকে গুলি করে, মানে 45 অ্যাঙ্গেলে গুলি করে। করার অর্থটা হলো যে পার্টিকেল কখনোই কি হয়, একেবারে নিচে নিচে পড়ে না। কিন্তু এখানে যে কথাটা বলছে কি, দেয়ার মাস্ট বি স্লিপিং বিটুইন দ্য পার্টিকেল অ্যান্ড দ্য লিকুইড, মানে কি তাদের স্লিপ হওয়ার সম্ভাবনা নাই। মানে নর্মালি পার্টিকেলটা আমরা ছবিতে যেভাবে দেখছি যে সরাসরি নিচের দিকে পড়বে, এই বিষয়টাই ঘটে আর কি। 90 ডিগ্রিতেই পড়ে, কিন্তু নর্মালি দেখা যায় যে একটা স্লিপিং টেন্ডেন্সি থাকে আর কি। ও যেটা বলছে ঠিকই আছে, 90 ডিগ্রিতেই পড়ে। কিন্তু নর্মালি কি হয় যে যদি আমি পানিতে যদি কোনো কিছু দিতে চাই, ছেদ করতে চাই, তাহলে অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে, তাহলে আমি সেটাকে আঘাত করতে পারবো আর কি। এবং লাস্ট পয়েন্টটা বলছে ভেলোসিটি অফ ফল মাস্ট নট এক্সিড certain critical value so that the viscosity of the liquid remain the only resistant to the fall of the particle. তার মানে যে আমরা যে বললাম যে এটা একটা নির্দিষ্ট কি থাকবে, ভিসকোসিটি থাকতে হবে লিকুইডের, যেটা কি করবে পার্টিকেলটাকে তার মানে রেজিস্ট্যান্স দিতে পারবে, যখন পড়বে তখন সেটা কি করবে, রেজিস্ট্যান্স দিতে পারবে। সেটা যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি চলে যায় তাহলে তো সে রেজিস্ট্যান্স অফার করতে পারবে না। এই জন্যই বলা হচ্ছে যে একটা ক্রিটিক্যাল ভ্যালু থাকবে লিকুইডের, যেটা ভিসকোসিটির একটা ক্রিটিক্যাল ভ্যালু থাকবে, যেটা তার পার্টিকেলকে রেজিস্ট্যান্স করতে পারবে, যেন এটা সেটা এক্সিড না করতে পারে এই অংশটুকু। তাহলে এই পাঁচটা নরমালি থাকবে কি হলো তার অ্যাজাম্পশন। যদি আমরা প্রথম অ্যাজাম্পশনটা সিম্পলি বলি, তাহলে অ্যাজাম্পশনটা বলে যে কথা ওখানে যে একটা লাইন লেখা ছিল, কোনটা বলো স্যার? সিল্টের আগের। আচ্ছা, ওটা আমরা বলছি লাস্ট, আমরা ওটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। ফার্স্টে বলছে যে পার্টিকেল গুলো অবশ্যই লিকুইড মলিকুল থেকে বেশি হবে। দ্বিতীয়টা বলা হচ্ছে যে এক্সটেন্ট লিকুইডের অবশ্যই পার্টিকেল সাইজের থেকে কি হবে, বেশি হবে। থার্ড বলা হচ্ছে যে সেটা হলো রিজিড মানে শক্ত এবং স্মুথ হবে। ফোর্থ বলা হচ্ছে যে পার্টিকেল এবং এর মধ্যে কোনো লিকুইডের মধ্যে স্লিপিং ঘটবে না। এবং ফিফথ পয়েন্টে বলা হচ্ছে যে ভিসকোসিটিটা কি হবে, লিকুইডের একটা কনস্ট্যান্ট থাকবে যেটা ভেলোসিটি কে এক্সিড করবে না। আর এখানে এক্সাম্পল বলা হচ্ছে পার্টিকেল লার্জার দ্যান সিল্ক cannot be separated accurately by the use of Stokes law, মানে সিল্টের বেশি হয়ে গেলে সেটাকে আসলে ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ, মানে করতে পারে না, মানে এখানে একটা কি লিমিটেশন তৈরি হয়। সেটা একটা মানে অ্যাজাম্পশন হিসেবে ধরে নেওয়া হচ্ছে যে লার্জার পার্টিকেল হলে এটা অ্যাকুরেটলি সেপারেট করা যায় না, কারণ স্যান্ড লিকুইডের মধ্যে জাস্ট 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু সমস্ত স্যান্ড পতিত হয়ে যায়। অতএব এখানে স্যান্ডের সঙ্গে কিছু সিল্টও যাইতে পারে, এই জন্য এটা একটা মানে অ্যাজাম্পশন ধরে নেওয়া হচ্ছে যে যদি সিল্টের থেকে বেশি হয় সেটার ক্ষেত্রে একটু কিছুটা মানে প্রবলেম তৈরি হয়। আমরা আরো একটা মেথড পড়বো, আরো অনেকগুলো মেথড আছে, সেটা আমরা পরে যাব। অতএব এই কয়েকটা পাঁচটাকে আমরা সিম্পলি অ্যাজাম্পশন ধরতে পারি। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে কয়েকটা লিমিটেশন আছে, আমরা সিম্পল একটু লিমিটেশন গুলো দেখি। যে একটা বলছে কি অল দ্য পার্টিকেলস আর নট ইন দ্য সেম শেপ, অবশ্যই ডেফিনেটলি যে পার্টিকেল গুলা কখনোই একই রকমের আকারের হবে না। যেমন বলছে যে স্যান্ড পার্টিকেল হলো স্পেরিক্যাল হয় এবং ক্লে প্লেট লাইক হয়, এটা এক্সাম্পলতে বোঝানো হয়েছে। দ্বিতীয় বলা হচ্ছে লিমিটেশন কি, সিন্স দ্য রেট অফ দ্য ফল ভ্যারিজ ইনভার্সলি উইথ দ্য ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম it is necessary to maintain a known constant temperature during the analysis. তার মানে কি হয়, কারণ টেম্পারেচারের সঙ্গে কি হয়, ভিসকোসিটির একটা রিলেশন আছে, তাই না? ডেনসিটির একটা রিলেশন আছে না, ইনভার্স রিলেশন আছে। যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি হয়, ডেনসিটি কমবে না বাড়ে? টেম্পারেচার বাড়লে ডেনসিটি বাড়ে না কমে? কমে যায় ডেফিনেটলি। তার মানে যদি ডেনসিটি কমে যায় তাহলে কি হবে, পার্টিকেল গুলো আস্তে পড়বে না কুইক পড়বে? ডেনসিটি যদি কমে যায় পার্টিকেল বেশি পড়ে যাবে না কম পড়বে?
বেশি পড়বে বেশি পড়ে যাবে। তার মানে আমি যখন রিডিং নেব তাহলে কি পাবো? আমি রিডিং একটা ইরর রিডিং পাবো না, একটা ভুল পাবো। যার জন্য এখানে বলা হচ্ছে যে একটা টেম্পারেচার কারেকশনের একটা ব্যাপার থাকে আর কি। হ্যাঁ, যে কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে, যেটা আমরা যখন এক্সপেরিমেন্টে যাব তখন আমরা দেখবো যে টেম্পারেচার কারেকশন বলে একটা কথা আছে ওখানে। এবং আরেকটা জিনিস একটু সিম্পলি বলছে যে লিমিটেশন, এটা ডেনসিটি অফ দ্য সয়েল পার্টিকেল মে নট বি ইকুয়াল অলওয়েজ, তাই না? পার্টিকেল ডেনসিটি তো সবার সমান হয় না। স্যান্ড পার্টিকেল একরকম হবে, ক্লে পার্টিকেল একরকম হবে, এটাও একটা ফ্যাক্টর হিসেবে বলা হয়েছে। যেমন এখানে বলছে ডেনসিটি ডিপেন্ড আপন দ্য মিনারোলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য পার্টিকেল অ্যাজ ওয়েল এজ আপন দ্যার ডিগ্রি অফ হাইড্রেশন, কতটুকু কি পানি যুক্ত থাকে আর কি, সে বিষয়টাও এখানে একটা কনসিডারেশন হিসাবে দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা এই তিনটা লিমিটেশন পড়বো, পাঁচটা অ্যাজাম্পশন পড়বো এবং স্টকস লটা পড়বো। স্টকস লটা সিম্পলি বলে কি, fall of the particle varies with the radius of the sphere, not with the surface. খুবই সিম্পল, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে একেবারে যে রেজিস্ট্যান্ট অফার্ড বাই দ্য লিকুইড, মানে একটা লিকুইড কি করবে, তাকে বাধা দেবে টু দ্য ফল অফ দ্য পার্টিকেল, লিকুইডের মধ্যে পড়ার জন্য, উইথ দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার নট উইথ দ্য সারফেস, সেটা রেডিয়াসের উপরে, ডেফিনেটলি তার সারফেসের উপরে না। এই বিষয়টা নিয়ে স্টোকস ল ফলো করে, এবং এই স্টোকস ল ফলো করেই আসলে আমরা পার্টিকেল সাইজ অ্যানালাইসিসটা করব। আর যে আমরা পার্টিকেল সাইজ অ্যানালাইসিসটা করব সেটাকে বলা হয় আসলে মেকানিক্যাল অ্যানালাইসিস। আমরা এটা সম্পর্কে একটু দেখে নিই, দেন আমরা এক্সপেরিমেন্টে যাব। যে মেকানিক্যাল অ্যানালাইসিস সিম্পলি বলছে কি, দ্য প্রসেস অফ ডিটারমিনিং দ্য অ্যামাউন্টস অফ ইন্ডিভিজুয়াল সয়েল সেপারেটস, যে আসলে কতটুকু স্যান্ড আছে, কতটুকু সিল্ট আছে, কতটুকু ক্লে আছে, মানে 20% স্যান্ড আছে, 40% সিল্ট আছে, দেন ডেফিনেটলি 100% করতে হলে আমার কি করতে হবে, আবার 40% ক্লে থাকতে হবে। এই যে অ্যানালাইসিসটা করা, সেটাকে আমরা বলছি মেকানিক্যাল অ্যানালাইসিস। আর যদি এই আমরা পার্সেন্টটা বের করতে পারি যে 40%, 20% এবং 60% স্যান্ড সিল্ট ক্লে থাকে, তাহলে আমরা কি করব, টেক্সচারাল ক্লাস বের করতে পারবো। অতএব মেকানিক্যাল অ্যানালাইসিসের অন্যতম প্রধান আসলেই কি, টু নো দা টেক্সচার অফ এ সয়েল। অতএব সয়েলের টেক্সচারটা কেমন সেটাই আসলে বের করবো আমরা মেকানিক্যাল অ্যানালাইসিসের সাহায্যে। এই বিষয়টাই আসলে হাইড্রোমিটার মেথড। আমরা একটু দেখি যেখানে কি মেথড ইনভলভ থাকবে। দুইটা মেথড থাকে আসলে, দুইটা পার্ট থাকে এই স্টেপ ইনভলভমেন্টে। একটা বলা হচ্ছে প্রিপারেশন অফ সয়েল স্যাম্পল, এবং ডিফারেন্টটা বলা হচ্ছে যে ফ্র্যাকশনেশন অফ সয়েল স্যাম্পল ইনটু সেপারেটস। অতএব প্রথমে সয়েলটাকে প্রিপারেশন করতে হবে, এবং দ্বিতীয়টা বলছে যে ফ্র্যাকশনেশন, বলছে কি দ্য কমপ্লিট ডিসপারশন অফ সয়েল এগ্রিগেট ইনটু দেয়ার ইন্ডিভিজুয়াল পার্টিকেলস উইদাউট ব্রেকিং দেমসেলফ। অতএব আমরা কি করব, মাটিটাকে গুঁড়া করব, আসলে গুঁড়া করে চেলে নেব 2 মিলিমিটার ডায়ামিটারের মধ্যে, এবং যেটা যদি বেশি হয় তাহলে সেটা ডিসকার্ড করব, 20 mm সিপ দ্বারা চালবো এবং মাটি প্রিপারেশন করব, সেটাকে বলা হচ্ছে যে প্রিপারেশন। এবং প্রিপারেশন করতে হলে অবশ্যই আমরা এমন করে মানে শক্তি প্রয়োগ না করব যে স্যান্ড পার্টিকেল আবার চাপে ভেঙে আবার সিল পার্টিকেলে পরিণত হয়, তাহলে তো আমরা করতে পারবো না। মানে আলতোভাবে ভেঙে সেটাকে 20 mm সিপ দিয়ে চেলে আমরা যে মাটিটা পাবো সেটাকে বলছে যে স্যাম্পল প্রিপারেশন। এবং সেকেন্ড যে অপশনটা বলছে যে ফ্র্যাকশনেশন। ফ্র্যাকশনেশন অর্থ সিম্পলি যে কত পার্সেন্ট স্যান্ড আছে, কত পার্সেন্ট সিল্ট আছে এবং কত পার্সেন্ট ক্লে আছে, সেই বিষয়টাকে বের করাটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনেশন। হ্যাঁ, অতএব দুইটা স্টেপ এখানে ইনভলভ থাকবে। একটা প্রিপারেশন করবে স্যাম্পলটা, হয়তো আমার স্যাম্পল প্রিপারেশনে থাকবে, আমাদের কাজটা হবে পার্টিকেল সাইজ অ্যানালাইসিসে ফ্র্যাকশনেশন করা, যে কত পার্সেন্ট স্যান্ড, কত পার্সেন্ট সিল্ট এবং কত পার্সেন্ট ক্লে আছে সেটাকে জাস্ট বের করে নেওয়া, এটা একটা কাজ। এবং এই কাজটা করার জন্য আসলে সয়েল কিভাবে থাকে, স্যান্ড সিল্ট ক্লে কি আলাদা থাকে? আলাদা থাকে না। এটা কিভাবে থাকে? সেটা এগ্রিগেট ফর্মে থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি ন্যাচারাল এগ্রিগেট হয় তাহলে সেটাকে আমরা কি বলি? ক্লট। এই ন্যাচারাল এগ্রিগেটকে ক্লট বলি আমরা। এই ন্যাচারাল এগ্রিগেটকে কি বলি? পড। পড? ন্যাচারাল এগ্রিগেট? সয়েল। হ্যাঁ, মাথা। পেড এন্ড ক্লট দুইটা নাম শুনছো না? পেড, পিইডি, এন্ড ক্লট। ওটা তো আসলে স্যার লেভেল 1-এ পড়ছিলাম, এখন মনে আছে, ঠিক না? আর একজন কি ঘুমাচ্ছে বিছনায় নাকি? ঘুমায় ঘুমায় দেখাচ্ছে নাকি? মানে জেগে আছে না ঘুমাচ্ছে, কে বুঝলাম না।
12টার সময় মানুষ ঘুমায়, জীবনটা ঘুমায় ঘুমায় কাটাই দিল রে, এমনি তো 2 বছর ধরে ঘুমাচ্ছে। বলো ন্যাচারাল এগ্রিগেটকে কি বলি আমরা? পেড। আর আর্টিফিশিয়াল এগ্রিগেটকে বলি ক্লড। হ্যাঁ, Clod. একটা জিনিস একটু জেনে রাখবা, পেড, পিইডি, পেড। আর আর্টিফিশিয়াল এগ্রিগেটকে বলি আমরা ক্লড। এই যে এগ্রিগেট ভাঙার একটা ব্যাপার থাকে, বা এবং যে পার্টিকেল গুলা স্যান্ড সিল্ক এগুলো একসঙ্গে লেগে থাকে, সেটার একটা রিলেশনশিপ আছে। যখন পার্টিকেল গুলো স্যান্ড সিল্ক ক্লে ন্যাচার একসঙ্গে লেগে থাকে, সেটাকে আমরা কি বলি, সিমেন্টিং এজেন্ট দ্বারা তারা একসঙ্গে লেগে থাকে। এবং স্যান্ড সিল্ককে আলাদা করার জন্য আমরা কিছু ডিসপার্সিং এজেন্ট ইউজ করি। এই পরের ধাপে সেই কথাটাই বলা হচ্ছে যে প্রিপারেশন অফ সয়েল স্যাম্পল। অতএব সিম্পলি কি হচ্ছে, যে রিমুভাল অফ সিমেন্টিং এজেন্ট বাই কেমিক্যাল মিনস। যে সয়েল পার্টিকেল গুলো একসঙ্গে লেগে থাকে, যে লেগে থাকে তাদের যে বাইন্ডিং ম্যাটেরিয়াল গুলো, সেগুলো আসলে কি, অর্গানিক ম্যাটার, প্লান্ট রুট এক্সুডেট, পলিস্যাকারাইড, পলিইউরেনয়েড, হিউমাস, এই সমস্ত মাধ্যমে আসলে কি হয়, স্যান্ড সিল্ক ক্লে একটার সঙ্গে আরেকটা লেগে থেকে এগ্রিগেট ফর্ম করে। এই যে এগ্রিগেট ফর্ম আছে, সেটাকে ভাঙার জন্যই আসলে আমরা কি করব, সিমেন্টিং এজেন্টকে ভাঙার জন্য আমরা ডিসপার্সিং এজেন্ট ইউজ করব। সেজন্য বলছে রিমুভাল অফ সিমেন্টিং এজেন্ট বাই কেমিক্যাল মিনস। কেমিক্যাল মিনসের সাহায্যে আমরা কি করব, এই যে অর্গানিক ম্যাটারকে রিমুভ করব, প্লান্ট রুট এক্সুডেটকে রিমুভ করব, পলিস্যাকারাইড বা পলিইউরেনয়েড বা হিউমাস। ভাই জিজ্ঞাসা করে যে কয়েকটা বাইন্ডিং ম্যাটেরিয়াল নাম বলতে পারো, অথবা সিমেন্টিং ম্যাটেরিয়ালের নাম। সিম্পল, তাহলে যেন এই উত্তরটা কাইন্ডলি একটু দিতে পারো, যে সিমেন্টিং এজেন্টের মধ্যে কি, অর্গানিক ম্যাটার, প্লান্ট রুট এক্সুডেটস, পলিস্যাকারাইড, পলিইউরেনয়েড এবং হিউমাস। এগুলোকে সিমেন্টিং এজেন্ট বলা হয়। আর এগুলোকে আমরা রিমুভ করব কিভাবে, সেই কথাটা বলছে যে, এবং সাথে সাথে এগুলো কি অর্গানিক, সরি আমি একটা জিনিস ভুল করে ফেলছি, আমি একটু বলে এটা, যে অর্গানিক ম্যাটার, প্লান্ট রুট এক্সুডেটস, পলিস্যাকারাইড, পলিইউরেনয়েড এবং হিউমাস, এগুলো হলো অর্গানিক সিমেন্টিং এজেন্ট। এবং ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট হলো অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম। সেটা কি, হেমাটাইট, জিওথাইট, বক্সাইট, জিপসাইট, ম্যাগনেসাইট। এগুলাও কিন্তু কি হলো, এগুলো হলো ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। এগুলাও একটার সঙ্গে আর একটা পার্টিকেলকে লেগে থাকতে সহায়তা করে। এবং এটার সঙ্গে আবার আছে কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, যেটাকে বলছে ক্যালসাইট, ম্যাগনেসাইট এবং ডলোমাইট। অতএব ইনঅর্গানিকে 2টা ধাপ আছে, অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম, সেটাকে আমরা বলছি ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট, এবং কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। অতএব অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম হলো ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট, এবং কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম হলো ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। আর যদি আমরা অর্গানিক সিমেন্টিং এজেন্ট বলি, তাহলে সিম্পলি আমরা যে কথাটা বলবো যে অর্গানিক ম্যাটার, প্লান্ট রুট এক্সুডেটস, পলিস্যাকারাইড, পলিইউরেনয়েড এবং হিউমাস, এগুলো হলো অর্গানিক সিমেন্টিং এজেন্ট। অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম, কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, যেগুলোকে আমরা বলছি ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট। অতএব এই সিমেন্টিং এজেন্টকে রিমুভ করার জন্য কিছু ডিসপার্সিং এজেন্ট আছে। যেমন এইগুলো কি কি বলা হয়, যে অর্গানিক ম্যাটারকে রিমুভ করার জন্য আমরা ব্যবহার করব হলো হাইড্রোজেন পারঅক্সাইড, এবং অক্সাইডস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যান্ড কার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামকে রিমুভ করার জন্য আমরা ডাইলিউট HCl ইউজ করব। তাহলে সিমেন্টিং এজেন্টকে রিমুভ করার জন্য 2 ধরনের অর্গানিক সিমেন্টিং এজেন্ট। নর্মালি অর্গানিক ম্যাটারকে রিমুভ করার জন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করব, এবং ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট গুলোকে রিমুভ করার জন্য আমরা সালফিউরিক অ্যাসিড, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা ইউজ করি, সেটা পানি এবং অক্সিজেন উৎপন্ন করবে। অর্গানিক কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিমুভ হয়ে যাবে। যদি সেটা ক্যালসিয়াম কার্বনেট থাকে HCl, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং H2O। যদি ফেরিক হাইড্রোক্সাইড থাকে, সেটা HCl এর সঙ্গে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড এবং H2O উৎপন্ন করবে। ওকে, এভাবে আসলে রিমুভ হবে, কারণ এটা থিওরিতে জিজ্ঞাসা করে, সাথে সাথে ভাই ভাই থাকে। অতএব এই বিষয়টাতে একটু সবাই কেয়ারফুল থাকবা, মানে যে কিভাবে আসলে অর্গানিক এবং ইনঅর্গানিক সিমেন্টিং এজেন্ট গুলার নাম কি এবং তাদেরকে কিভাবে আমরা রিমুভ করতে পারি। এই বিষয়টা এখানে আছে। এবং এট দ্য সেম টাইম কিছু সিমেন্ট ডিসপার্সিং এজেন্ট আছে যেগুলো কেমিক্যাল। হ্যাঁ প্লিজ বলো স্যার। ইনঅর্গানিক আর অর্গানিক কখন ব্যবহার করব স্যার, কোন সয়েলের ক্ষেত্রে বা কোন কন্ডিশনে? সবগুলোর ক্ষেত্রেই আমরা ব্যবহার করি আর কি। হ্যাঁ,
নর্মালি ট্রিট মানে করার জন্য আমার ইচ্ছা মতো। হ্যাঁ ইচ্ছা মতো, কারণ তো শুনো প্রত্যেকটাতেই তো অর্গানিকও থাকবে ইনঅর্গানিক, একটা সয়েলের মধ্যে তো শুধু অর্গানিক থাকবে না, দুইটাই ইউজ করা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে। নর্মালি অল্প পরিমাণে এসিএল দিয়ে দিলাম, অল্প পরিমাণে তোমরা একটু মনে করে ইয়া দিয়ে দিলাম, আমরা জাস্ট হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে, বুঝছো? একই সাথে ইউজ করা হয় নাকি আগে বলো? আলাদা আলাদা ভাবে ইউজ করা হয়। আমরা নর্মালি আমরা করব না, আমরা নর্মালি যেটা করব আমরা ক্যালকুলেশন সলিউশন দিয়ে করব, এটা করা হয় মানে মানে এক্সট্রিম কেসে। আমরা যে কাজটা করব আমরা করব ক্যালকুলেশন সলিউশন ইউজ করব, যেটা ডিসপার্সিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় আমাদের এক্সপেরিমেন্টে, যেটা আমরা করব। আমরা এখন চলে যাব এই স্লাইডের পর আমরা চলে যাব আর কি। এই স্লাইডের পর আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, যে বলছি ডিসপার্সিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়। ভাই তোমাকে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি নর্মালি বলবে যে আমরা ক্যালগন ব্যবহার করি, যেটা ট্রেড নেম, যে সোডিয়াম হেক্সামেটাফসফেট। এটা আসলে আমাদের এক্সপেরিমেন্টে আমরা ব্যবহার করব, বুঝছো? সোডিয়াম হেক্সামেটাফসফেট। এটা ছাড়াও আরো ব্যবহার করা যায়, কিন্তু নর্মালি আমরা যেমন ব্যবহার করা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যায়, সোডিয়াম কার্বনেট ব্যবহার যায়, সোডিয়াম অ্যাসিডেট ব্যবহার করা যায়, সোডিয়াম সিলিকেট ব্যবহার করা যায়। যখন এখানে নর্মালি বলছে যে সোডিয়াম সাবস্টেন্সেসকে, ক্লে পার্টিকেলকে ডিসপার্স করার জন্য, কারণ ক্লে পার্টিকেল স্ট্রংলি বাউন্ড থাকে সেই জন্য। তাহলে আমি একটা জিনিস একটু ভাইবার জন্য এখানে বলে দেই, যে আমরা আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য দুইটা পদ্ধতিতে আমরা ডিসপারশন করব। একটা হলো কেমিক্যাল ডিসপারশন, সেটাকে বলবো আমরা ক্যালগন দ্বারা বা সোডিয়াম সাবস্টেন্স দ্বারা করব। আর একটা করব মেকানিক্যাল ডিসপারশন, যেটাকে আমরা বলবো যে ইলেকট্রিক স্টায়ারের সাহায্যে করব। ওকে, ইলেকট্রিক স্টায়ারের সাহায্যে করব আমরা মেকানিক্যাল ডিসপারশন, এবং কেমিক্যাল ডিসপারশন করব সোডিয়াম সাবস্টেন্স, স্পেশালি সোডিয়াম হেক্সামেটাফসফেট বা ক্যালগন। কি বললেন স্যার? ইলেকট্রিক স্টায়ারার, দেখো নিচে লেখা আছে। আরে ইলেকট্রিক স্টায়ার মানে কি? জাস্ট ইলেকট্রিসিটির মাধ্যমে একটা, মানে কি বলবো, কাঠি দিয়ে আমরা হাত দিয়ে নাড়ি না, সেটা না দিয়ে ইলেকট্রিক স্টায়ারার মানে জাস্ট কি করবে, ঘূর্ণি একটা, যেটার মাধ্যমে আমরা মেকানিক্যাল ডিসপারশন করব। পার্টিকেল সাইজ অ্যানালাইসিসে দুই ধরনের ডিসপারশন ঘটে, যেটা ভাই জিজ্ঞাসা করে যে পার্টিকেল সাইজ অ্যানালাইসিসে কয় ধরনের ডিসপারশন করা হয়, তখন তুমি বলবো যে আমরা দুই ধরনের ডিসপারশন করি। একটা হলো কেমিক্যাল ডিসপারশন, যেটা সোডিয়াম সাবস্টেন্স দিয়ে করা হয়, নরমালি আমরা ক্যালগন বা সোডিয়াম হেক্সামেটাফসফেট দিয়ে করি। আর একটা ডিসপারশন হলো মেকানিক্যাল ডিসপারশন করা হয়, যেটাকে আমরা বলছি ইলেকট্রিক স্টায়ারের মাধ্যমে আমরা করতে পারি। ওকে, আমাদের থিওরির জন্য এতটুকুই থাকলেই হবে, এটুকু থিওরির জন্য পড়াশোনা। আর পরে আসলে যে জিনিসটা আছে সেটা কিছুই না, যে আমরা মানে কিভাবে আসলে কি করব, ফ্র্যাকশনেশনটা করব। একটা সিভিং প্রসিডিওরও করা যায়, সেডিমেন্টেশন প্রসিডিওরও করা হয়। অতএব আমরা আসলে সেডিমেন্টেশন প্রসিডিওরটা আজকে করব, সেটা আমরাতে চলে যাই, যেটাই আমরা পার্টিকেল সাইজ অ্যানালাইসিস বলি। সিভিং প্রসিডিওর বলতে সিম্পলি যদি আমরা বুঝি যে কি করব, চালনের মাধ্যমে চালতে পারি। অতএব আমরা যে বললাম যে মেকানিক্যাল অ্যানালাইসিস দুইটা ধাপ, একটা হলো স্যাম্পল প্রিপারেশন আর একটা হলো ফ্র্যাকশনেশন। স্যাম্পল প্রিপারেশনের ধাপ তো আমরা বললামই, আর ফ্র্যাকশনেশন আমরা দুই ভাবে করতে পারি, একটাকে বলি সিভিং প্রসিডিওর আর একটাকে বলি আমরা সেডিমেন্টেশন প্রসিডিওর। সিভিং মানে সিম্পলি চালনী ব্যবহার করব, আর সেডিমেন্টেশন মানে আমরা তো বলবোই, যেটা আমরা বললাম যে এখন পিপেট স্যাম্পলিং মেথডে করব, সে বিষয়টাকে আমরা দেখব। হ্যাঁ, আমরা চলে যাই ওই এক্সপেরিমেন্টেশনে, ওই এক্সপেরিমেন্টেশনে গেলে আমরা দেখতে পারবো বিষয়টা যে আসলে আমরা কি করব। হ্যাঁ, জি বলো স্যার। আপনার যে থিওরিতে এটা ক্লাস বাকি ছিল, এটা কি আজকে দেখুন করালেন? হ্যাঁ হ্যাঁ, এই অংশটা কিন্তু ক্লাসের অংশ। যে স্টকস ল কেন আমরা এটা আমার জানতেই হবে, আমার ওই এক্সপেরিমেন্ট করতে এই অংশটুকু জানার দরকারই ছিল, যেহেতু আমরা থিওরিতে পড়লে জানতেই পারতাম। অতএব আমি ওখানে জাস্ট এখন পড়াই দিলাম। এখন আমরা ইয়াতে চলে যাব, কি জানা বলে, প্র্যাকটিক্যালে চলে যাব। প্র্যাকটিক্যালের অংশটা ছোট, কারণ এটা জুড়েই কিন্তু প্র্যাকটিক্যালের অংশটা। ঠিক আছে, হ্যালো, জি স্যার। আচ্ছা। তা এই সেডিমেন্টেশন প্রসিডিউরটা আসলে দুইটা ভাবে করা যায়, আমি পরে যদিও প্র্যাকটিক্যালি বলবো। তারপরও যে একটা হলো পিপেট স্যাম্পলিং মেথড আর একটা হলো হাইড্রোমিটার মেথড, যেটা আজকে আমরা করব। যে সেডিমেন্টেশন ক্যান বি কন্ডাক্টেড বাই টু মেথডস, একটা বলা হচ্ছে পিপেট স্যাম্পলিং মেথড আর একটা বলা হচ্ছে হাইড্রোমিটার মেথড। এই হাইড্রোমিটার মেথডটা বুয়েকস 1927 আসলে ডেভেলপ করেছেন, এই মেথডটা ডেভেলপ করছে। সেই মেথডটা নিয়ে আজকে আমরা আলাপ করব। আমরা একটু ওই মেথডে চলে যাই, ঠিক আছে? তাহলে আমরা যদি ফ্র্যাকশনেশন বলি, ফ্র্যাকশনেশন দুই ভাবে করা যায়।
একটা হলো সিভিং প্রসিডিউর, যেটা আমরা চানলি বা সিপ ব্যবহার করে করতে পারি। আর একটা বলা হচ্ছে সেডিমেন্টেশন প্রসিডিউর। সেডিমেন্টেশন প্রসিডিউর হলো আসলে কি, সেডিমেন্ট ফেলে দেওয়া, যেটাকে আমরা বলি যে সেডিমেন্টেশনটা আমরা আবার দুই ভাবে করতে পারি। একটা বলা হচ্ছে পিপেট স্যাম্পলিং মেথড, আর একটাকে আমরা বলছি হাইড্রোমিটার মেথড। আজকে আমরা হাইড্রোমিটার মেথডটা ডিটেল করব। আমরা একটু হাইড্রোমিটার মেথডে যাই, তাহলে তোমাদের জন্য আসলে ইজি হবে বুঝতে। আমরা একটু হাইড্রোমিটার মেথডে চলে যাই, যে হাইড্রোমিটার মেথডটা আমরা কেমনে করব, তাহলে আমাদের জন্য মানে একটু কম্পারেটিভলি ইজি হবে, যে আমরা যা পড়লাম আসলে তার সঙ্গে এটার একটা রিলেশন আছে কিনা, আমরা কেমনে করছি আসলে। যেটা আমরা আজকে করব, মানে এটা আসলে এই যে দেখো এখানে সিম্পলি লেখা আছে যে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অফ সয়েল বাই হাইড্রোমিটার মেথড। আজকে আমরা হাইড্রোমিটার মেথড দিয়ে আসলে এই কাজটা করব। হাইড্রোমিটার মেথড আসলে এই যে দেখো এখানে লাল একটা ইয়া দেখতে পাচ্ছ হাইড্রোমিটার, আমরা যদিও ক্লাসে দেখাবো, এই যন্ত্রগুলো সবকিছুই লাগবে আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য। আমি সিম্পলি যদি বলি, দেখো এখানে কি লেখা আছে, যে সয়েল কনসিস্ট অফ অ্যান অ্যাসেম্বলি অফ সয়েল পার্টিকেল অফ ভেরিয়াস শেপ এন্ড সাইজ। দ্য অবজেক্ট অফ পার্টিকেল সাইজ অ্যানালাইসিস, প্লিজ যার মিউট করার না একটু আনমিউট মিউট করো, যার আনমিউট করা আছে মিউট করো প্লিজ। The objective of particle size analysis is to group this particle into separate range of size, so determine the relative proportion by weight of each size range. The sedimentation technique is based on an application of Stokes law, যেটা আজকে আমরা পড়লাম, to a soil water suspension and periodic measurement of density of the suspension. আমরা দুইটা ধাপে আসলে ডেনসিটি মেজার করব, সেজন্য এখানে বলছে যে পিরিয়ডিক মেজারমেন্ট। হ্যাঁ, যে এটাকে আমাদের স্টকস ল ফলো করবে এবং পিরিয়ডিক মেজারমেন্টের সহায়তায় আমরা এক্সপেরিমেন্টটা করব। আমরা পরের ধাপে যাই। যদি সিম্পলি অবজেক্টিভ বলি, যেটা আমরা প্রথমেই বলেছি, যেটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, যে টু নো দ্য টেক্সচার অফ সয়েল। অর্থাৎ পার্টিকেল সাইজের সব থেকে প্রথম যেটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, সেটা কি টেক্সচারাল ক্লাসটা জানতে পারবো, যে আমাদের 12 টেক্সচারাল ক্লাস আছে, সে কোন সয়েলটা কোন টেক্সচারাল ক্লাসের মধ্যে পড়ছে, সেই জিনিসটাই এখানে হেল্প করে আর কি। যেটা স্যান্ডসের মধ্যে পড়ছে, নাকি লুমি স্যান্ডের মধ্যে পড়ছে, নাকি লুমের মধ্যে পড়ছে, নাকি স্যান্ডি লোমের মধ্যে পড়ছে, নাকি স্যান্ডি ক্লে লোম, না সিল্টি ক্লে লোম, না ক্লে লোমের মধ্যে পড়ছে, এই বিষয়টাই এটা হেল্প করবে। প্রথম যেটা ইম্পর্টেন্ট কাজ টেক্সচারাল ক্লাস করতে, সেটা মানে পার্টিকেল সাইজ করতে, যে টেক্সচারাল ক্লাস জানবা। যদি টেক্সচারাল ক্লাসটা জানি, দেন পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের জন্য ইজি হয়, যে টু ডিটারমিন ওয়াটার ইনটেক রেটস, সেটা সহায়তা করে। টু নো দ্য স্টোরেজ অফ ওয়াটার ইনটু দ্য সয়েল, যে কতটুকু পানি ধারণ করতে পারবে, কারণ স্যান্ডি সয়েলে পানি ধারণ করতে পারবে না, যদি ক্লে সয়েল হয় তাহলে পানি ধারণ করতে পারবে, সে বিষয়টা বলছে। দেন বলছে টু নো দ্য অ্যামাউন্ট অফ অ্যারেনশন ভাইটাল টু দ্য রুট গ্রোথ। যদি কম্প্যাক্ট সয়েল হয়, দ্যাট মিন ক্লে সয়েল হয়, তার মানে কি রুট গ্রোথের ক্ষেত্রে এখানে ডিফিকাল্ট হয়ে যাবে, রুট গ্রোথ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। যদি লুমি সয়েল হয়, তার মানে রুট ইজিলি পেনিট্রেট করতে পারবে, এয়ারেশনে হেল্প করবে, সেই বিষয়টা। এবং ফাইনালি বলছে টু নো দা সয়েল ফার্টিলিটি, যেহেতু এটা ব্রডার অ্যাসপেক্টে বলা হয়, তারপর আমরা বলি যে লুমি সয়েল হলে ফার্টিলিটিটা নরমালি বেশি হবে। ফার্টিলিটিটা এইভাবে আমরা ইন্ডিকেট করি, যে যেহেতু লুমি সয়েল মানে কি ক্রপ গ্রোথটা ইজি হয়, এখানে হলো মানে ক্রপ প্রোডাকশন এট দ্য সেম টাইম সয়েলের স্ট্যাটাস, দুইটাকে ইন্ডিকেট করে বলা হয়, এটা ব্রডার অ্যাসপেক্টে। কিন্তু মেন অবজেক্টিভ যদি আমরা সিম্পলি বলি, তাহলে আমরা একটাই বলবো যে টেক্সচারাল ক্লাস মেজার করতে এটা হেল্প করে। দেন এটা আসলে হাইড্রোমিটার মেথড ছাড়াও আরো অনেক মেথডে আসলে কি করা যায়, টেক্সচারাল ক্লাসটা যে মেথড করা যায়, হোয়াই ইউ ইউজ হাইড্রোমিটার মেথড ইন এই ক্ষেত্রে, যে সেভারাল মেথডস ডিটারমিনিং দ্য টেক্সচার ক্লাস, যে ফিঙ্গার ফিল মেথডে তোমরা করেছো হয়তো টেক্সচারাল ক্লাস, আমরা এখনই বললাম যে পিপেট স্যাম্পলিং মেথডে করা যায়, হাইড্রোমিটার মেথডে করা যায়, লেজার টেকনিক মেথডেও করা যায়। বাট হাইড্রোমিটার মেথডটা আসলে কেন আমরা করি, সেটা বলছে এটা ইজি, সিম্পল এবং র্যাপিড কম্পেয়ার টু আদার্স। অন্য যে মেথড গুলো আছে তার থেকে আসলে কি, যে এটা ইজি, সিম্পল এবং র্যাপিড। যদিও ফিঙ্গার ফিল ইজি, কিন্তু ফিঙ্গার ফিল দিয়ে কিন্তু অত অ্যাকুরেট আমরা পারবো না। বাট কম্পারেটিভলি এই তিনটা মেথডের মধ্যে হাইড্রোমিটার মেথডে কম্পারেটিভলি বেটার রেজাল্ট পাওয়া যায় এবং কুইকলি পাওয়া যায়, যার জন্য এই মেথডটা আমরা আসলে ইউজ করব। তাহলে যদি আমরা বলে যে টেক্সচারাল ক্লাস নির্ণয়ের জন্য আর কি কি মেথড আছে, তাহলে তো তোমরা বলতেই পারবা যে আমরা ফিঙ্গার ফিল মেথড ব্যবহার করতে পারি, আমরা পেপার স্যাম্পলিং মেথড ব্যবহার করতে পারি, আমরা লেজার টেকনিক মেথডও ব্যবহার করতে পারি পার্টিকেল সাইজ অ্যানালাইসিস করার জন্য।
ওকে, এই ক্ষেত্রে যে অ্যাপারেটাস গুলো লাগবে সেখানে এটা একটা লিস্ট দেওয়া হয়েছে, যে স্ট্যান্ডার্ড হাইড্রোমিটার ASTM নাম্বার 152H উইথ বুয়েকস স্কেল ইন গ্রাম পার লিটার। অতএব হাইড্রোমিটারে যে স্কেলটা দেওয়া আছে সেটা আছে গ্রাম পার লিটারে। ভাই ভাই জিজ্ঞাসা করে যে হাইড্রোমিটার যেটা আছে, হাইড্রোমিটারটা আসলে কোন স্কেলে আমাদের ডেটার মেজার করে? গ্রাম পার লিটার। যে আমরা ডেনসিটিটা মেজার করব সেটা কি গ্রাম পার লিটারে করে আর কি। এই বিষয়টা এখানে ডিসপারশন কাপ লাগবে আমাদের মেকানিক্যাল ডিসপারশনের জন্য। ইলেকট্রিক স্টারের সাহায্যে মেকানিক্যাল ডিসপারশন করব। সেখানে সেডিমেন্টেশন সিলিন্ডার লাগবে, কারণ সেডিমেন্ট গুলো পড়তে সহায়তা করতে হবে। স্টপ ওয়াচ লাগবে, থার্মোমিটার লাগবে, কারণ টেম্পারেচারের সঙ্গে ডেনসিটির যে একটা রিলেশন আছে যেটা আমরা বললাম, তার জন্য থার্মোমিটার দ্বারা ওয়াটারের ডেনসিটি মেজার করতে লাগবে। রাবার বা ভাইব্রেট কর্ক লাগবে এটা হেল্প করার জন্য, এবং ব্যালেন্স 50 গ্রাম যে সয়েল নিব সেটা মাপার জন্য আমাদের ব্যালেন্স লাগবে। এই জিনিসগুলো অ্যাপারেটাস গুলো রিকোয়ার্ড হয় এই এক্সপেরিমেন্টটা করার জন্য। এখন আমরা কি করব আসলে? এখন তোমাদের জন্য ইজি হয়ে গেল যে ফার্স্ট প্রসিডিউরে যদি আমরা যাই, বলছি কি at first 50 গ্রাম ওভেন ড্রাই সয়েল ইজ টেকেন ইন এ ডিসপারশন কাপ। যেটা আমরা বললাম, এই ডিসপারশন কাপের মধ্যে রাইট হ্যান্ডে দেখো দেওয়া আছে ডিসপারশন কাপ, তার মধ্যে 50 গ্রাম আমরা একটা ওভেন ড্রাই সয়েল দিব। যদি না হয় এয়ার ড্রাই সয়েল দিই সেক্ষেত্রেও আমাদের কোনো কিন্তু সমস্যা নেই। দেন বলা হচ্ছে কি সাম ওয়াটার ইজ অ্যাডেড টু ওয়েট দ্য সয়েল। কিছু অল্প পরিমাণ, জাস্ট ধরো 100 ml ওয়াটার দিয়ে সেটা আমরা কি করব? ওয়েট করব। দেন বলছে কি এখানে after that 10% আমরা 10% ক্যালকুলেট সলিউশন অ্যাড করব। দেন স্ট্যান্ড ফর 15 মিনিটস। যখন আমরা ল্যাবে করব, ল্যাবে নরমালি 15 বা 30 মিনিটস যদি রাখি তাহলে এটা কাজ করে, হেল্প করে। যেটা রেখে দেব আমরা ক্যালকুলেট সলিউশন দিয়ে। কেন রাখবো কেউ বলতে পারো? ক্যালকুলেট সলিউশন দিয়ে কেন রাখবো আমরা? ন্যাচারাল এগ্রিগেটটা ব্রেক করার জন্য। যে ন্যাচারাল এগ্রিগেট আছে সেই এগ্রিগেটটাকে ব্রেক করার জন্য, কারণ এটা আমরা কি কেমিক্যাল ডিসপারশন করছি, তাই না? সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল ডিসপারশন। এই যে সোডিয়াম হেক্সামেটা ফসফেট দিয়ে রেখে দেওয়া, সেটা আসলে কেমিক্যাল ডিসপারশন, এবং কাকে করবে? ক্লে কে ডিসপার্স করবে। ক্লেটা স্ট্রংলি বন্ডেজ থাকে, এই ক্লেটাকে ডিসপার্স করে দেবে, এই জন্য আমরা এটা ইউজ করছি। দেন বলছে কি যখন রাখা হলো 15 মিনিট পর আমরা কি করব? অ্যাড ওয়াটার ইজ অ্যাডেড আপ টু 2/3 অফ দ্য টোটাল ভলিউম। যে ডিসপারশনটা কাপ থাকবে তার 2/3 ভলিউম আমরা ওয়াটার অ্যাড করব। এবং কি করব? আফটার দ্যাট ইজ ইট স্টার্ড ইন এ মেকানিক্যাল স্টার ফর 10 মিনিটস। যে মেকানিক্যাল স্টারটা থাকবে সেটা দ্বারা আমরা 10 মিনিট আবার স্টার করব। এটা কেন করব? মেকানিক্যাল ডিসপারশনের জন্য। তাহলে ক্যালকুলেট সলিউশন দিয়ে 50 মিনিট রেখে আমরা কেমিক্যাল ডিসপারশন করব, এবং 10 মিনিট মেকানিক্যাল স্টারের সাহায্যে আমরা স্টারিং করে মেকানিক্যাল ডিসপারশন ঘটাবো। অতএব দুইটা আমরা কাজ করব, যেটা হেল্প করবে কেমিক্যাল ডিসপারশন এবং মেকানিক্যাল ডিসপারশন, যেটা আমি থিওরিতে তোমাদেরকে বললাম যে হেল্প করবে। দুই ধরনের ডিসপারশন ঘটানো হয়। যখন এই ডিসপারশন হয়ে যাবে তারপর আমরা কি করব? যে ডিসপারশন কাপের মধ্যে কি সাসপেনশনটা ছিল সেটা একটা সেডিমেন্টেশন সিলিন্ডারের মধ্যে আমরা কি করব? পোর্ট করব বা ঢেলে দেব। যে বলছে যে দেন দ্য হোল কন্টেন্ট ইজ ট্রান্সফার্ড ইনটু এ সেডিমেন্টেশন সিলিন্ডার। দেন কি করব আমরা? দ্য ওয়াটার ভলিউম ইজ মেড আপ 1 লিটার বাই অ্যাডিং ওয়াটার। এখানে 1 লিটারের একটা আপ টু দ্য মার্ক পর্যন্ত ভলিউম দেওয়া আছে, ওইখানে আমরা কি করব? ওয়াটার দিয়ে এটাকে সম্পূর্ণ ভলিউম করব। যখন 1000 মিলিলিটার বা 1 লিটার ভলিউম হয়ে যাবে, সাথে সাথে আমরা কি করব? টেম্পারেচারের একটা রিডিং নিব। ওয়াটারের টেম্পারেচারের কারণ রিডিং নিব, কারণ টেম্পারেচারের সঙ্গে আমাদের ভিসকোসিটি বা ডেনসিটির একটা রিলেশন আছে, একটা টেম্পারেচার কারেকশন করার দরকার। সেজন্য আমরা ওয়াটারের যে টেম্পারেচারটা থাকবে সেই টেম্পারেচারের একটা রিডিং আমরা নিয়ে ফেলবো। এই রিডিং নেওয়ার পর কি করব? এ কর্ক ইজ প্লেসড অন দ্য মাউথ অফ দ্য সিলিন্ডার এন্ড শেক প্রপারলি ফর 1 মিনিট। আসলে এটা আমরা যদি 2 মিনিট করি সেটা বেশি ভালো হয়। জাস্ট কি করব? আমরা সিলিন্ডারটা নিয়ে এভাবে উপরে নিচে করব, যে ইনভার্ট পজিশনে নিব। সিম্পল সেই কাজটা আমরা কি করব? 1 মিনিট বা 2 মিনিট। এবং জাস্ট ইনভার্ট পজিশনে নেওয়ার পর আমরা যে কাজটা করব, যে বলছে দ্য রিডিং ইজ রেকর্ডেড এট 40 সেকেন্ড অ্যান্ড আফটার 2 আওয়ার্স অফ সেডিমেন্টেশন উইথ হাইড্রোমিটার। এরকম একটা হাইড্রোমিটার থাকবে যেটার সাহায্যে আমরা 40 সেকেন্ডে এবং 2 আওয়ার্সে নিব। তাহলে আমরা যখন ইনভার্ট পজিশনে
মিনিট, দেন আমরা রাখবো একটা টেবিলের উপরে এবং রাখার সেকেন্ড হবে ঠিক 30 সেকেন্ডের সময় আমাদের হাইড্রোমিটারটা থাকবে আস্তে করে কতটুকু হাইড্রোমিটারটা ডুবছে সেটার একটা রিডিং নিব। অর্থাৎ হাইড্রোমিটারের জিরোটা কিন্তু উপরের দিকে আছে, যত বেশি ডুববে তার অর্থ আমরা কি পাবো, রিডিং কম পাবো, আর কম ডুবলে আমরা রিডিং বেশি পাবো। হাইড্রোমিটারের জিরোটা থাকবে উপরের দিকে। আর হাইড্রোমিটার কি করবে, সাসপেন্ডেড অবস্থায় ডেনসিটিটাকে মেজার করবে। অতএব 40 সেকেন্ড পর নরমালি কি হয়, স্যান্ড পড়ে যায়, অতএব সাসপেন্ড সিল্ড পড়ে যায়, তাহলে সাসপেন্ডেড অবস্থায় থাকবে ক্লে। এখানে বলা হচ্ছে যে আমরা দুইটা রিডিং পাবো, তাহলে ফার্স্ট রিডিংটা হবে সিল্ড প্লাস ক্লের এবং সেকেন্ড রিডিংটা হবে অনলি ক্লে। এবং যদি সিল্ড প্লাস ক্লে থেকে ক্লে বিয়োগ করে দিই তা আমরা পাবো সিল্ড, এবং যে 100 ছিল 100 থেকে যদি 3টা মাইনাস করে দিই তাহলে আমরা স্যান্ড পেয়ে যাব। এবং আরেকটা কাজ আমাদেরকে করতে হবে যেটা বলা হচ্ছে হাইড্রোমিটার রিডিং কারেকশন, যেটা টেম্পারেচার কারেকশন বলি, সেই কারেকশনটাকে সিম্পলি কি বলছে যে দ্য কারেকশন অফ হাইড্রোমিটার রিডিং ইজ মেড বিকজ ইট ইজ ক্যালিব্রেটেড অ্যাট 68 ডিগ্রি ফারেনহাইট। অতএব বুয়েকস যখন 1927-এ এই মেথডটা ডেভেলপ করেন তখন হাইড্রোমিটার যে ডেভেলপ করেছে হাইড্রোমিটারটা 68 ডিগ্রি ফারেনহাইটে কি করে, অ্যাকুরেট রিডিং দেয়। যদি তার থেকে 1 ডিগ্রি অ্যাবভ বা বিলো হয়, বলছে ইফ টেম্পারেচার ইনক্রিজেস 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ 68 degree, then 0.2 scale is added. If decreases below 68 degree Fahrenheit, then 0.2 is subtract from each degree Fahrenheit from the hydrometer reading. তাহলে টেম্পারেচার তুমি ধরো 68 ডিগ্রি ফারেনহাইটে কি হচ্ছে, অ্যাকুরেট রিডিং দেয়। আমরা যদি 69 পাই তার মানে কি, যে রিডিংটা পাবো তার সঙ্গে আমরা 0.2 কি করব, যোগ করে দেব। মানে আমরা রিডিং পেয়েছি 20 প্লাস 1 ইন্টু 0.2, তার মানে কি দাঁড়াচ্ছে যে 1 ইন্টু 0.2 কে গুণ করলে কি হয়, 0.2 তো হয়, তার মানে হবে 20.2। এই যে রিডিংটা পাবো সেটাকে হাইড্রোমিটার কারেকশন বলছে। আমরা একটু দেখি যে ক্যালকুলেশনটা কেমনে করছে। যেমন ক্যালকুলেশনে সিম্পলি কি বলছে যে প্রথম যে রিডিংটা পাইছি সেটাকে আমরা বলছি সিল্ড প্লাস ক্লে, দেন সেকেন্ড যে রিডিংটা পেলাম 2 আওয়ার্সে সেটা বলছি পার্সেন্ট ক্লে, এবং স্যান্ড যদি আমরা বলি তাহলে 100 মাইনাস সিল্ড প্লাস ক্লে যদি বিয়ে করি, এবং সিল্ড যদি বলি তাহলে পার্সেন্ট সিল্ড প্লাস ক্লে মাইনাস পার্সেন্ট ক্লে যেটা ইউজ করি, তাহলে আমরা কি পাচ্ছি, ক্লের মান পাচ্ছি, সরি ক্লের মান পাচ্ছি, স্যান্ডের মান পাচ্ছি এবং সিল্টের মান পাচ্ছি। অতএব হাইড্রোমিটারে ভাই ভাই জিজ্ঞাসা করে 40 সেকেন্ডে যে রিডিং পাচ্ছ সেটা কি, তাহলে কি হবে, সেটা হবে সিল্ড প্লাস ক্লে। দ্যাট মিনস ওই 40 সেকেন্ডের মধ্যে ওই সাসপেন্ডেড অবস্থায় যত স্যান্ড ছিল সমস্ত স্যান্ড পার্টিকেল গুলো পড়ে গেছে। তার মানে স্টোকস ল কি বলেছিল যে লার্জার পার্টিকেল আগে পতিত হবে এবং স্মলার পার্টিকেল পরে পতিত হবে, এটাই কিন্তু স্টোকস ল কে ফলো করছে, যার জন্য আমরা বলছি স্যান্ড পার্টিকেল পড়েছে। দেন সেকেন্ড রিডিং এ কি বলছে, পার্সেন্ট ক্লে, দ্যাট মিনস 2 আওয়ার্সের মধ্যে সমস্ত সিল্ড গুলা নিচের দিকে পতিত হয়েছে, কারণ স্যান্ডেল পর সাইজে ছোট করে সিল্ড ওই 2 আওয়ার্স পরেও কিন্তু সাসপেন্ডেড অবস্থায় ক্লে থাকে। আমরা যদি 72 আওয়ার্স পর দেখি তাহলে দেখবো যে মোটামুটি একটা ক্লিয়ার সলিউশন দেখতে পাই। যদি তোমাদের গ্রামের বাড়ি হয় বন্যার সময় দেখবা প্রথমে যখন কি আসে, বন্যার পানিটা আসে তখন কি হয়, ঘোলা ঘোলা পানি আসে। আবার যখন বন্যাটা সেটেল হয় 2-3 দিন পর দেখা যায় নদীর পানি কি হয়েছে, আস্তে 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 সেটেল হয়ে ক্লিয়ার হয়ে গেছে। অতএব ক্লে নরমালি 72 আওয়ার্স পর কি হয়, সাসপেন্ডেড অবস্থা থেকে সেটেল হয়, স্যান্ড সেটেল হয় 40 সেকেন্ডে, সিল্ট হয় 2 আওয়ার্স এর মধ্যেই। ঘটনাটা ঘটে যে আমরা পার্সেন্ট কি পেলাম, স্যান্ড, সিল্ট এবং ক্লে পেলাম। এখন আমাদের কাজ হলো টেক্সচারাল ক্লাস বের করা। অতএব টেক্সচারাল ক্লাস বের করার জন্য বুয়োকস কি করছিলেন, উনি মার্শালস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট একটা নিয়ে এটাকে করেছেন। অতএব যদি স্যান্ড সিল্টের প্যারালালে যাবে তাহলে যখন সে ক্লেকে কি করবে, এইটিতে ছেদ করবে। আমরা যদি সিল্ট পাই তাহলে সিল্টটা কি হবে, সিল্ট পেলাম আমরা ধরো 80,
তাহলে সিল্ট কার প্যারালালে যাবে? ক্লের প্যারালালে যাবে। তাহলে ক্লের প্যারালালে গেলে সিল্ট কাকে ছেদ করবে? সিল্ট ছেদ করবে স্যান্ডকে। যদি ক্লের মান পাই তাহলে ক্লের মানটা যদি আমরা পাই 50, ক্লে কার প্যারালালে যাবে? ক্লে যাবে হবে সিল্টের প্যারালালে। তার মানে স্যান্ড যেদিকে আছে তার বিপরীত দিকে থাকবে সিল্ট, সিল্ট যে পাশে আছে তার বিপরীত দিকে থাকবে ক্লে। এখানে ধরো স্যান্ড সিল্ট ক্লে যেদিকে দেওয়া আছে তোমার সমস্যা নাই, তুমি ক্লের কাছে যদি স্যান্ড সিলি করো তাহলে ক্লের পর দিবা কি? স্যান্ডের পর দিবা নিচে দিবা সিল্ট, সিল্টের পর দিবে স্লে। অথবা সেটা কি করবে? অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে থাকবে, ক্লক ওয়াইজ দিয়ে এভাবে ঘুরে। আমরা যেভাবে দেবো অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে স্যান্ডের বিপরীতে সিল্টের জিরো থাকবে, সিল্টের বিপরীতে ক্লের জিরো থাকবে। সিম্পলি এটা মনে রাখার জন্য। আর স্যান্ডের মানটা কোন দিকে যাবে? সিল্টের প্যারালালে, সিল্টের মানটা যাবে ক্লের প্যারালালে, এবং ক্লের মানটা যাবে কার প্যারালালে যাবে? ক্লের মানটা যাবে স্যান্ডের প্যারালালে। খুবই সিম্পল, মানে জাস্ট প্যারালালে, মানে যার বিপরীত দিকে যাবে। তোমরা এখানে দেখলে জিনিসটা বুঝতে পারবা। এখন খুবই আধুডারেজ ডাটাতে যদি পার্সেন্ট স্যান্ড, পার্সেন্ট সিল, পার্সেন্ট ক্লে দাও অটোমেটিক টেক্সচারাল ক্লাস বের করা যায়। কিন্তু এটা হলো অ্যাপ্রুভেড মেথড। ভাইবা জিজ্ঞাসা করে যে তুমি তো পেলা পার্সেন্ট স্যান্ড সিল ক্লে, কিভাবে তুমি আসলে টেক্সচারাল ক্লাস বের করবা? তখন তুমি সিম্পলি বলবা যে মাসেলস ট্রায়াঙ্গলে যদি আমরা পার্সেন্ট স্যান্ড সিল ক্লের মানটা বসাই তাহলে আমরা কি পাবো? আমরা টেক্সচারাল ক্লাস পাবো। কারণ স্যান্ড সিল ক্লের মান যখন 3 জায়গাতে দিব তখন এটা কি করবে? একটা যে কোনো জায়গাতে ছেদ করবে তিনটার মান, এই পাশে, এই পাশে, এই পাশে একটা বিদ্যুতে। এবং এখানে দেখো যে 12টা ঘর দেওয়া আছে, অতএব এখানে কিন্তু খুব সুন্দর করে 12টা ক্লাস দেওয়া আছে। অতএব ছেদ করলে যে কোনো একটা ঘরের মধ্যে সব সময় মানটা পড়বে। স্যান্ডেরটা কিভাবে যাবে এটা বুঝিনি, মানে আচ্ছা ক্লেটা ধরো স্যান্ডের মান পাইছি আমরা 10, আমি একটু বলছি ঠিক আছে, স্যান্ডের মান 10 পেয়েছি। ওকে, তাহলে স্যান্ড দেখো স্যান্ডের জিরোটা আছে না? কোন দিকে আছে? যে সিল্টের 100 এর কাছে স্যান্ডের জিরোটা আছে না? দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে 10, তার যদি স্যান্ডের মানটা আমি কি বললাম? সিল্টের প্যারালা যাবে, তার মানে স্যান্ডের 10, ক্লে দেখো 90 পাইছো দেখতে? ক্লে 90, ক্লে 90 পাইছো? উপরের দিকে, উপরের দিকে এক্সাক্ট। ক্লেটা মানে আমি বললাম না স্যান্ডের জিরো যেদিকে সিল্টের জিরো তার বিপরীতে, সুল্টের যে জিরো যেদিকে ক্লের জিরো তার বিপরীত দিকে, ক্লের জিরো যেদিকে ক্লের বিপরীতে হলো স্যান্ডের জিরো, অর্থাৎ অ্যান্টি ক্লক। আর মানটা যখন আমরা বসাবো 10, সেটা আমরা স্যান্ডের মানটা কার দিকে যাব? সিল্টের প্যারালালে বুঝছো? মানে সিল যে পাশে আছে সেই প্যারালালে যাবে। অর্থাৎ স্যান্ড যদি 10 হয় তাহলে এটা যদি প্যারালালে যায় তাহলে দেখো ক্লে 90 কে ছেদ করবে। স্যান্ড যদি 20 ধরি তাহলে ক্লের কি করবে? 80 এর দিকে ছেদ করবে। এখন সিল্টের মান যদি আমরা 30 ধরি, তার মানে সিল্টের মান যদি 30 ধরি, সিল্ট কার যাবে? ক্লের প্যারালালে যাবে। তাহলে দেখো সিল্টের মান 30, দ্যাট মিন স্যান্ডের কততে? 70-তে। মানে তার কি হলো? প্যারালাল হলো না? ক্লের প্যারালালে মানটা গেল না? বুঝাতে পারছি? সিল্টের 30 কেন বুঝতেছো না? কঠিন লাগছে। এই কঠিন লাগবে কেন? আমি কিভাবে বুঝাবো? তার একটা কাগজ দিয়ে বুঝাই, তাহলে সুবিধা হবে। আমি একটা কাগজ দেই, দেখো দেখতে পারবা। আমি কাগজ দেই। আচ্ছা এই কাগজটা দেখা যায়? এটা দেখা যায় তো না? জি স্যার। আচ্ছা সুন্দর করে এবার বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। গ্রাফে তো অ্যারো চিহ্ন দিয়ে ডিরেক্ট দেওয়া আছে তাই না? আচ্ছা যা হোক সমস্যা নাই, এটা তো কোনো প্রবলেম নাই, হতেই পারে। স্যান্ড সিল ক্লে দেখা যাচ্ছে? দেখা যায়? জি স্যার। জি স্যার। এটা স্যান্ড। হ্যাঁ স্যান্ডের আমি যেটা যদি সিম্পলি বলি স্যান্ডের জিরোটা এই পাশে আছে, ওকে, সিল্টের জিরোটা আছে এই পাশে, মানে 0, 10, 20 এভাবে বলছি, এবং ক্লের জিরোটা আছে তার বিপরীত দিকে। ওকে, তার আমি স্যান্ডের মান পেয়েছি আমি 10, এটা দেখতে পাচ্ছ 10, স্যান্ডের মানটা 10।
তাহলে স্যান্ডের মানটা কোন দিকে যাবে? এই যে এই দাগটা দেখতে পাচ্ছ? আচ্ছা স্যান্ডের মান 10, স্যান্ড 10 এই প্যারালালে গেছে স্যান্ডের মান, এটা কি দেখা যায়? জি স্যার জি স্যার। আচ্ছা তাহলে আমরা সিল্টের মান পাইছি 30, যদি আমি সিম্পল বলি যে 30, তাহলে সিল্টের মানটা গেল এই যে। এবার সিল্টের মান দিচ্ছি, এটা দেখতে পাইছো? স্যান্ডের মান 10, সিল্টের মান ছিল 30, এটা দেখছো? তাহলে কত হয়েছে? স্যান্ড হলো 30, সিল্ট হলো মানে স্যান্ড হলো 10, সিল্ট হলো 30, তার মানে আর কত বাকি আছে? 60 বাকি আছে। তাহলে ক্লে হলো 60। এখন ক্লের মান যদি 60 হয় 0, তার মানে ধরো সিল্টের মানটা থাকবে এই পাশে। এই যে মোটা মানটা যেটা দিলাম সেটা হলো সিল্ট ক্লের মান, এটা বুঝছো? তাহলে স্যান্ডের মান, সিল্টের মান, ক্লের মান কোন দিকে গেল বুঝা গেছে? জি স্যার। এবার দেখছো মানে নিচে ছিল স্যান্ড, তোমার লেফট সাইডে আছে সিল্ট, এই পাশে আছে ক্লে। আমি স্যান্ডের মাল তাহলে কি করলাম? স্যান্ড 10 দিয়েছি, স্যান্ডের প্যারালাল দিয়েছি না 10, এখানে 30 কাল কি দিয়েছি? সিল্টের মান, সিল্টের মান কোন দিয়েছি? 30, সিল্টের মান দিয়েছি কি কার প্যারালালে? দেখো স্যান্ড সিল্ট, সিল্টের মান দিলাম ক্লের প্যারালালে, এবং ক্লের মান কি দিয়েছি? ক্লের মান 60, 60টা কোন দিকে দিলাম? এই যে স্যান্ড, স্যান্ডের প্যারালালে দিয়েছি, দেখছো প্যারালালে গেছে না স্যান্ডের প্যারালালে? তাহলে কি তিনটা এক জায়গাতে ছেদ করছে, এই যে এই ঘরে ছেদ করলো, এই যে তিনটা এক জায়গাতে গোল জায়গাতে ছেদ করেছে। এখানে একটা টেক্সচারাল ক্লাস আছে, নরমালি এটা ক্লের মধ্যে পড়বে, ঠিক আছে? এই যে তিনটাকে এক জায়গাতে ছেদ করেছে, এই ছেদে একটা যে কোনো ঘরের মধ্যে পড়বে, এটা হিসাবে বলে যে ক্লে ঘরে পড়বে, এই ঘরটা ক্লে ঘরে আছে, অতএব এটা কি হবে? টেক্সচারাল ক্লাসটা হবে ক্লে। নিজেরা তোমরা একটু গুগলে খুলে দেখো, দেখলে ইজিলি দেখতে পারবা যে স্যান্ড, সিল্ট, ক্লে কিভাবে প্যারালালে গেছে। ওকে, এটা ক্লাসে করতে হবে, পরীক্ষায় করতে হবে আর কি, সিম্পলি তোমরা এরকম ব্লটিং পেপারে দিয়ে করবা, এই কাজটা করবা, ঠিক আছে? ও একটা জিনিস দেখে পারবা, তোমরা না পারলে পারবে, তোমাদের মধ্যে বুদ্ধিমান কেউ আছে? এটা হলো স্যান্ড, এই পাশে হলো সিল্ট, এই পাশে হলো ক্লে, এটা তো অ্যাটলিস্ট বুঝতেছো। কেমনে বোঝাই, কি মুশকিলে বললাম রে বাবা। জি স্যার বুঝছি, সমস্যা হ্যাঁ হ্যাঁ বুঝছো, তোমরা না বুঝলে বুঝছি স্যার এবার। আমি তা বলছি বুঝলেই হবে, না বুঝলেও কোনো অসুবিধা নেই, তো চিন্তার কারণ নাই, সব বুঝতে হবে এমন কথা আছে? সব কে বুঝতে বলছে? যারা জ্ঞানী তারা বেশি বুঝবে, যারা বোকা আর জ্ঞানীরা কম বুঝে সবসময়, ঠিক আছে? অতএব কনক্লুশনে যে কথাটা আমরা সিম্পলি বলতে পারি যে পার্টিকেল সাইজ কি করবে, সয়েল ফার্টিলিটি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এগুলো হলো মানে ভেগ বা বড় ইজিয়াতে সিম্পলি যদি আমরা বলি যে সেটা আসলে টেক্সচারাল ক্লাসকে নির্ণয় করবে। ওকে স্যার ওই 40 সেকেন্ডের পরে কি আবার 2 ঘন্টা অপেক্ষা করতে হবে? তো অবশ্যই না, 2 ঘন্টা অপেক্ষা না করলে কে রিডিংটা নিয়ে দিবে? পরীক্ষা তুমি যদি কি বলো যে তোমার বউ আছে, হাইড্রোমিটারটা তাহলে স্যার কি? কিভাবে সেট করতে হবে এটা যদি আরেকবার একটু বলতেন। বুঝি নাই কোনটা? স্যার যে সিলিন্ডারটার সেডিমেন্টেশন সিলিন্ডার উপরে হাইড্রোমিটারটা স্যার সেট করতে হবে না, ওটা স্যার কিভাবে করতে হবে স্যার একটু বলছিলেন, সারফেস থেকে স্যার কি যেন একটা স্যার। আচ্ছা 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 সমস্যা নাই, আমি যেটা বলি যে ধরো সেডিমেন্টেশনটা না, আচ্ছা ওই ছবিটা কেন দিইনি আসলে, ধরো এই সেডিমেন্টেশন সিলিন্ডারটা তো উল্টা দিকে দেওয়া আছে তাই না? এক মিনিট, উল্টা করা আছে না, এটাকে সোজা করলাম, সোজা করার পর জাস্ট হাইড্রোমিটারটা নিচের দিকে দেখছো তো তাই না? জি স্যার। হাইড্রোমিটারটা আমরা আস্তে করে সেডিমেন্টেশনের মধ্যে ডুবাবো, তোমরা আসলে তো দেখতেই পারবা, এক্সপেরিমেন্ট তো করবাই না, আস্তে করে দিলেই দেখবা যে পানির মধ্যে থাকবে, তার মধ্যে এটা সহজে ডুববে না। নিচের যে লাল অংশটা দেখছো সেটা কিন্তু মার্কারি পারদ Hg, অথবা সেটা সেই পরিমাণেই কিন্তু ডুববে, আস্তে করে দিতে হবে, যদি তুমি ঠাস করে ছাড়ো তাহলে নিচের দিকে চলে যায় আবার উপরে উঠবে, কিন্তু সেটাকে আস্তে করে ছাড়লেই তুমি দেখবা যে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ডুববে। যেটা জিরোটা, যে কথাটা আমরা বললাম যে স্কেলটা দেখো, স্কেলটা কি বলছে যে গ্রাম পার এটাতে আছে, এবং জিরোটা উপরের দিকে থাকবে, আস্তে আস্তে 0, 20, 30, 40 এরকম করে নিচের দিকে দেওয়া আছে, 60 পর্যন্ত দেওয়া আছে, দাগ কাটে কাটা করা আছে। অতএব যত বেশি ডুববে তার অর্থ হলো মান কম পাওয়া যাবে, আর যত কম ডুববে তার অর্থ হলো মান বেশি পাবো। তোমরা এক্সপেরিমেন্ট যখন আমরা করব সেটা আমরা তখন নিশ্চয়ই দেখতে পারবো, আপাতত এই পর্যন্ত থাকলেই তোমরা বুঝতে পারবে আমার মনে হয়। আমার যে অংশটুকু বলছি তোমরা যে কোনো গুগল সার্চে গিয়ে যদি দেখো যে হাইড্রোমিটার মেথড কিভাবে কাজ করে তাহলে তোমরা দেখতে পারবা। ওকে,
স্যার আরেকটা স্যার বলো। আমার হচ্ছে নেট চলে গিয়েছিল তো হ্যাঁ স্যার বলো, হচ্ছে সমস্যা নাই। ওই স্যান্ডের যে স্যার যখন টেক্সট মানে মানটা বসাবো তখন কি স্যার ওই যে সিল্ট আবার ক্লে দুইটার দিকে কি স্যার প্যারালালি এই দিতে হবে? সিল্ট আবার ক্লের দিকে প্যারালাল যাবে না, স্যান্ডের মান সিল্টের প্যারালাল যাবে। আমি সিম্পলিতে বলছি যে স্যান্ডের মানটা এখানে আছে 10, সেটা অবশ্যই সিল্টের প্যারালালে যাবে। তার মানে কি, যদি প্যারালালে যাই, আরো সহজ করি বুঝছো, প্যারালালে গিয়ে তোমাদের ঝামেলা হয়ে যাচ্ছে। স্যান্ডের মান ক্লেকে ছেদ করবে, সিল্টের মান স্যান্ডকে ছেদ করবে, এবং ক্লের মান সিল্টকে ছেদ করবে। ওকে, এটা সহজ হয়? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নাই। প্যারালালে এই কোণে বলছি, তুমি যদি এখানে দিয়ে এইদিকে দাও তাহলে কি হবে? এটা তো প্যারালালে দিতে হবে, এই জন্য তার বিপরীত মেরুকে ছেদ করবে, যেটা যেমন সিল্ট বিপরীত দিকে আর কি একটা বিপরীত প্যারালালি দিকে ডেফিনেটলি, তাহলেই হলো ইজি, মানে সহজ করার জন্য এটা ইজি। ওকে, জি স্যার বুঝতে তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাস তোমাদের কবে? সয়েল সায়েন্স? স্যার সোমবার। হ্যাঁ, তাহলে সোমবার দেখা হবে। ওকে, স্যার শেকিং করার সাথে সাথে কি স্যান্ডটা নিচে তলানি পড়ে যাবে? হ্যাঁ 40 সেকেন্ডের পরই স্যান্ড আর থাকে না, 40 সেকেন্ডের মধ্যে স্যান্ড পড়ে যায়। 40 সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পরে হাইড্রোমিটারটা সিং করবো। No, 30 সেকেন্ডে হাইড্রোমিটারটা ইনসার্ট করব, 40 সেকেন্ডে আমরা রিডিংটা নিব, কারণ 40 সেকেন্ডের পর ডুবাইলে তো আবার রিডিং কমে যাবে। তাহলে আমরা কি করব, আমরা সিলিন্ডারটা রাখলাম, রাখার পর 30 সেকেন্ড গেল, 30 সেকেন্ডে আমরা সিলিন্ডার হাইড্রোমিটারটা আস্তে করে সিলিন্ডারের মধ্যে দিলাম, তারপর আমরা ওয়েট করব, যখন দেখলাম 40 সেকেন্ড হলো তখন কি অবস্থায় আছে সেই রিডিং মানটা নিব। ওকে, তাহলে আমরা হাইড্রোমিটার দিয়ে বেসিক্যালি স্যার সিল্ট আর ক্লের মানটাই পাচ্ছি শুধু। হ্যাঁ অবশ্যই, আমি যে কথাটা কি বললাম যে সাসপেন্ডেড অবস্থায় যা আছে তার মান পাবো, যেটা পড়ে গেছে তার মান কিন্তু পাবো না। হাইড্রোমিটার কার ডেনসিটি দিবে? লিকুইডের ডেনসিটি দিবে, যেটা পড়ে গেছে সেটাকে দিতে পারবে? সে দিবে কি, যেটা সাসপেন্ডেড অবস্থায় আছে ওই ডেনসিটিটা মেজার করবে। স্যার তার মানে তখন কি ছিল, তখন তো সিল্ট আর ক্লে আছে। বলো স্যার তাহলে 40 পরে নেব না কেন স্যার? 40 পরে কি 30 থাকবে? নেব। না না 30 তে নিয়ে নিতে, আমি তো 40 তে নিচ্ছি, 40 তে রিডিংটা নিব, মানে 40 সেকেন্ডের মধ্যে সমস্ত স্যান্ড নিচের দিকে, মানে ধরে নেওয়া হয়েছে যে সমস্ত স্যান্ড পড়ে যাবে 40 সেকেন্ডের মধ্যে। স্যার 45 বা 50 তে কি নেওয়া যাবে? নাও যাবে না কেন, 50 তো নিতে পারবা, 60 তো নিতে পারবা, 70 তো নিতে পারবা, মান তো পাবাই, কিন্তু মান কি হবে? স্টকস ল কি বলছে যে লার্জার পার্টিকেল আগে পতিত হবে, তুমি যদি দেরিতে নাও তাহলে কি হবে, রিডিং আমার এরর হবে। এটাই পার্থক্য, রিডিং যখনই নেবা তখনই তো রিডিং পাবা। জি স্যার এটা তুমি আমি ঠিক করলে হবে না, এটা বুয়েকস ঠিক করে দিচ্ছে যে 40 সেকেন্ডে নিতে হবে, তার দ্যাট মিন্স 40 সেকেন্ডে নিতে হবে। সে এক্সপেরিমেন্ট করে দেখছে যে 40 সেকেন্ডে সমস্ত স্যান্ড পার্টিকেল নিচে পতিত হয়ে যায়, যার জন্য 40 সেকেন্ডে নিতে বলতেছে। এবং 2 আওয়ার্স পর দেখা যায় যে যত সিল্ড পার্টিকেল ছিল সবগুলো পতিত হয়ে গেছে। এবং নর্মালি যে কথাটা তোমাকে বললাম যে বন্যার সময় আমরা দেখো যে 3 দিন পর মানে 72 আওয়ার্স পর বলা যায় যে অলমোস্ট ক্লে গুলোও সাসপেন্ডেড অবস্থায় যেগুলো থাকে সেগুলো অলমোস্ট পতিত হয়ে যায়। এটা হলো মানে অ্যাজাম্পশন, ধরে নেওয়া হয়েছে এবং এক্সপ্লেইন করে দেখা হয়েছে। তার মানে যে স্যান্ড একটা থাকতেই পারবে না এমন কোন ব্যাপার না, থাকতেই পারে, 5টা পার্টিকেল তো থাকতেই পারে, কিন্তু নেগলিজেবল না। ওই ওর মধ্যে 50 গ্রামের 5টা পার্টিকেলের কোনো ভ্যালু আছে? নেগলিজেবল। বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আর না বুঝলে বোঝার দরকার নাই, কারণ সবার সবকিছু বোঝার কোনো দরকার নাই। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, আরেকটা কোশ্চেন করো কুইক। ঠিক স্যার। পিরামিডের ক্ষেত্রে যে স্যার একটু বললেন যে স্যার এটাতে ভাইভাতে কোশ্চেন ধরে, ওটা একটু বুঝি না যে কোন কোশ্চেনটা ধরে। যে কথাটা বলে যে তুমি হাইড্রোমিটারের মাধ্যমে আমরা কি পাই, আমরা তো টেক্সচারাল ক্লাস পাই না, পাই কি? না স্যার। আমরা পার্সেন্ট স্যান্ড, পার্সেন্ট সিল্ট এবং পার্সেন্ট ক্লে পাচ্ছি। জি স্যার। ওই যে পার্সেন্ট স্যান্ড সিল্ট ক্লে মানটা পেলাম সেটা আমরা মার্সেলস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট, ওই যে কোঅর্ডিনেটটা সেটার নাম হলো মার্সেলস ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেট। ওই কোঅর্ডিনেটে যদি মানটা বসাই তাহলে আমরা কি পাবো, ওই যে বললাম না 3টা মান একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে 12টা যে ক্লাস আছে তার যে কোনো একটা ঘরের মধ্যে পতিত হবে। তাহলে আমরা ওই যে ঘরের মধ্যে পড়বে সেই ঘরটা তার টেক্সটাইল ক্লাস। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, বললাম সেটা আসার জন্য এই ট্রায়াঙ্গুলার কোঅর্ডিনেটের কথা। আর সিম্পল গুগল বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, কোনো অসুবিধা নাই, গুগল বন্ধুকে টাইপ দাও, লিখো হাইড্রোমিটার মেথড, সঙ্গে সব ডিটেল বলবে, ওটা বসে বসে একটু পড়বা। ওকে স্যার থিওরির স্লাইডটা কি আমাদের দিবেন? না না, 3D স্লাইড দেওয়ার দরকার কি, আমি তো বলছি ওইটা তো
লিখতেও পারি নাই, আবার লিখো করবো না, কেমনে? আমাকে কি বলছো কখনো যে স্যার আমরা লিখবো? তোমরা তো খালি জানতে চাও, তোমরা শুনলেই হয় তোমাদের। অতএব শোনো, অসুবিধা নাই, এগুলো আছে অ্যাভেলেবল মার্কেটে, অ্যাভেলেবল। যখন হলে আসবা জব্বারের মোড়ে, কি যেন ফসিলের মোড়ে, শেষ মোড়ে, ময়নার মোড়ে, দুনিয়ার মোড়ে আছে, কোনো অসুবিধা নাই, সব পাবা। আর সব থেকে ইজি যদি দেখতে চাও, দেখবা ন্যাচার অ্যান্ড প্রপার্টিজ অফ সয়েলের মধ্যে খুবই সুন্দর করে লেখা আছে। ওকে, আর এরপর লাগলে অবশ্যই আমি আছি, আগে একটু ট্রাই করে দেখো পাও কিনা। ঠিক আছে? স্যার এখন তো বাসায় আছি, বই তো হলে হ্যাঁ, আছে, তো আর পরীক্ষা তোমরা ওগুলো তো দিচ্ছ না, তোমরা কি পরীক্ষা দিচ্ছ? না স্যার। হ্যাঁ, তারা চিন্তা কি দরকার? আরে ফুর্তি করো রে, ফুর্তি করো, ফুর্তি। আম খাও, আম খাওয়া, জাম খাওয়া, কাঁঠাল খাওয়া, তালের শাঁস খাওয়া, লিচু খাওয়া, সব শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। হ্যাঁ, খাওয়া দাওয়া করে পরে চিন্তা, কদিন পর তাল আসবে, তালের পিঠা খাওয়া, কি যে বলো না বলে বুঝি না। হ্যাঁ, গুড লাক, সোমবারে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুম হুম। ওয়ালাইকুম আসসালাম।